বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা অনার্স দ্বিতীয় বর্ষের ভূগোল ও পরিবেশ বিভাগের ছাত্রছাত্রীদের জন্য জলবায়ু বিজ্ঞান কোর্সের তৃতীয় ক্লাস, অনলাইনে তৃতীয় ক্লাস। তো আজকে আমরা আলোচনা করব পৃথিবীর জলবায়ু কত ভাগে বিভক্ত, কত রকম জলবায়ু পৃথিবীতে আছে। তো তার একটা শ্রেণী বিভাগ আজকে আমরা দেখার চেষ্টা করব। তো পৃথিবীতে কত রকম জলবায়ু আছে এই সম্পর্কে বিভিন্ন ভূগোলবিদ বিভিন্ন রকম ক্লাসিফিকেশন করেছেন। তার মধ্যে রাশিয়ান জলবায়ু বিজ্ঞানী ভ্লাদিমির কোপেন, তার একটা ক্লাসিফিকেশন আছে, তো যেটা বিশ্বব্যাপী বেশ সমাদৃত, এবং পরবর্তীতে যে ক্লাসিফিকেশনগুলো করা হয়েছে তো সেগুলোর সাথে এর অনেক বেশি মিল রয়েছে। তো আজকে আমরা কোপেনের ক্লাসিফিকেশন নিয়ে একটু কথা বলবো। তো কোপেনের ক্লাসিফিকেশনে এই ক্লাসিফিকেশনটা করা হয়েছে মূলত কয়েকটা বিষয়ের উপরে ভিত্তি করে। তার মধ্যে একটা হচ্ছে পৃথিবীর কোথায় গাছপালা কেমন, তার উপরে ভিত্তি করে বিশেষ করে কোনো একটা জলবায়ু অঞ্চলের সীমানা কোথা থেকে শুরু হবে, কোথা থেকে শেষ হবে। তো এটা কিন্তু নির্ধারণ করা হয়েছে যে ওই এলাকার একটা বিশেষ ধরনের গাছপালা কোন এলাকা পর্যন্ত দেখা শুরু এবং কোন এলাকা পর্যন্ত এর বিস্তৃতি আছে, ওই এলাকাটাকে একটা বিশেষ জলবায়ু অঞ্চলে ভাগ করা হয়েছে। তো আমরা দেখব আজকে যে জলবায়ুর সাথে সাথে পরিবর্তনের সাথে সাথে গাছপালার বৈশিষ্ট্যের মধ্যে একটা পরিবর্তন আসে। গাছপালার পরিবর্তনের সাথে সাথে সেখানকার প্রাণী, পশু পাখি, তো এগুলোর মধ্যেও একটা পরিবর্তন লক্ষ্য করা যায়। তো আজকে আমরা এখানে যেহেতু জলবায়ুর শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব, তো একটু দেখে নিই যে জলবায়ু কি। তো আমরা আগেও আলোচনা করেছি, তারপরেও তো এখানে আছে ওয়েদার। ওয়েদার মানে হচ্ছে আবহাওয়া। আবহাওয়া আমরা কাকে বলি? তো এখানে বলছে শর্ট টার্ম কন্ডিশন অফ অ্যাটমসফিয়ার, অর্থাৎ কোনো স্থানের স্বল্প সময়ের বায়ুর তাপ, চাপ, আর্দ্রতা, বৃষ্টিপাত ইত্যাদির সামগ্রিক অবস্থাকে ওই স্থানের ওই সময়ের আবহাওয়া বলে। অর্থাৎ এই আবহাওয়া কিছু সময় পরে আবার চেঞ্জ হয়ে যেতে পারে, আবার একই সময়ে দুটো ভিন্ন ভিন্ন স্থানে ভিন্ন রকম আবহাওয়া হতে পারে। তো মেটিওরোলজিতে আবহাওয়া নিয়ে আলোচনা করা হয়। আর একটা হচ্ছে ক্লাইমেট। তো ক্লাইমেটটা হচ্ছে কোনো এলাকায়, নির্দিষ্ট এলাকায় 30 বছরে 25-30 বছরের আবহাওয়ার গড় ফলকে জলবায়ু বলে। অর্থাৎ কোনো এলাকায় জানুয়ারি মাসে শীত থাকে, তো ওই এলাকাতে শীতকালের একটা গড় তাপমাত্রা থাকবে। তো গত 30 বছরেও দেখা যাবে যে ওই এলাকার জানুয়ারি মাসের গড় তাপমাত্রার মধ্যে খুব বেশি পরিবর্তন হবে না। যদি পরিবর্তন হয়ে যায় তাহলে আবার সেটা ক্লাইমেট চেঞ্জের মধ্যে চলে যাবে। তো যাই হোক, এটাই হচ্ছে জলবায়ু, অর্থাৎ আবহাওয়ার একটা দীর্ঘ সময়ের গড় অবস্থাই হচ্ছে জলবায়ু। তো কোনো এলাকার জলবায়ু কেমন হবে এটা কতগুলো বিষয়ের উপরে নির্ভর করবে। তো সেই বিষয়গুলো কোন কোন বিষয়ের উপরে আসলে নির্ভর করবে যে কোনো এলাকার জলবায়ু কেমন হবে? তার মধ্যে একটা হচ্ছে ইনসুলেশন অ্যান্ড টেম্পারেচার। ইনসুলেশন কাকে বলে? ইনসুলেশন হচ্ছে সূর্য থেকে যে পরিমাণ আলোক রশ্মি পৃথিবীতে আসে, সেই পরিমাণ আলোক রশ্মিটাকে বলা হয় ইনসুলেশন। তো আরেকটা হচ্ছে টেম্পারেচার, ওখানকার তাপমাত্রা কেমন। ইনসুলেশনের সাথে আবার তাপমাত্রার একটা সম্পর্ক আছে। ইনসুলেশন যদি কোনো এলাকায় বেশি পায় তাহলে সেখানে তাপমাত্রাও বেশি থাকবে, আবার ইনসুলেশন যদি কম পায় তাহলে তাপমাত্রা কম থাকবে। যেমন আমরা ক্রান্তীয় এলাকায় বা উপক্রান্তীয় এলাকায় ইনসুলেশন অনেক বেশি পাই, যার ফলে আমাদের এখানে তাপমাত্রা অনেক বেশি। অন্যদিকে ইউরোপে বা উত্তর মেরু বা দক্ষিণ মেরুতে ইনসুলেশন একেবারেই কম পায়, তো
তো সেখানে তাপমাত্রা অনেক কম থাকে। তো ইনসুলেশন আর টেম্পারেচার এই দুটো নির্ভর করে কিসের উপর? তো এগুলো নির্ভর করে একটা হচ্ছে ল্যাটিটিউডের উপর। যদি ল্যাটিটিউড ল্যাটিটিউড বা অক্ষাংশ হচ্ছে আমরা জানি যে নিরক্ষরেখার মান হচ্ছে 0 ডিগ্রি, আর সর্বোচ্চ 2 মেরুর মান হচ্ছে 90 ডিগ্রি। অর্থাৎ অক্ষাংশ সর্বোচ্চ হচ্ছে 90 ডিগ্রি এবং সর্বনিম্ন হচ্ছে 0 ডিগ্রি। তো যত অক্ষাংশ যত কম, ইনসুলেশন তত বেশি, অক্ষাংশ যত বেশি, ইনসুলেশন তত কম। একইভাবে আমরা বলতে পারি অক্ষাংশ যত কম, তাপমাত্রা তত বেশি, ইনসুলেশন যত অক্ষাংশ যত বেশি, তাপমাত্রা তত কম কম থাকবে। তো মধ্য অক্ষাংশের দেশগুলো যদি আমরা বলি, মধ্য অক্ষাংশ বলতে 50 ডিগ্রি বা 45 ডিগ্রি, 40 থেকে 50 ডিগ্রি বা 40 থেকে 60 ডিগ্রি অক্ষাংশকে সাধারণত মধ্য অক্ষাংশ আমরা বলতে পারি। তো এই মধ্য অক্ষাংশের তাপমাত্রা হচ্ছে নাতিশীতোষ্ণ, অর্থাৎ এখানে খুব বেশি গরম থাকে না, আবার খুব বেশি ঠান্ডাও থাকে না। তো হয়তো সেখানে শীতকালটা প্রধান। তো শীতকাল প্রধান হলেও ওই 2-1 মাস তাপমাত্রা একটু বেশি নিচে নেমে যায়, বাকি সারা বছর তাপমাত্রা মাঝামাঝি মানে সমভাবাপন্ন আকারে থাকে। তো এখানে আরেকটা বিষয় আছে যে সেটা হচ্ছে অল্টিটিউড বা উচ্চতা। তো উচ্চতার কারণে যেটা হয় যে আমরা এতক্ষণ বললাম যে অক্ষাংশ যত কম সেখানে ইনসুলেশন তত বেশি, তাপমাত্রাও তত বেশি। কিন্তু উচ্চতার কারণে এর ব্যতিক্রম হতে পারে। তো সেটা কেমন? যেমন নেপাল। আমরা যদি নেপাল পঞ্চগড় থেকে মাত্র 45-50 কিলোমিটার উত্তরে অবস্থিত। তো পঞ্চগড়ে যদি তাপমাত্রা থাকে যেদিন 35 ডিগ্রি, তো নেপালের কাঠমান্ডুতে যদি আমরা যাই মাত্র 50 কিলোমিটার দূরে, তো বা 60 কিলোমিটার বা যাই হোক এই পরিমাণ দূরে, সেখানেই আমরা দেখব যে তাপমাত্রা ওখানে প্রায় 15 ডিগ্রি, 20 ডিগ্রি এরকম এরকম হবে। সেটা কিসের কারণে? সেটা হচ্ছে উচ্চতার কারণে। অর্থাৎ নিম্ন অক্ষাংশেও যদি কোনো উঁচু পার্বত্য এলাকা থাকে তাহলে সেখানকার তাপমাত্রা কম হবে, যদিও সেখানে ইনসুলেশনের পরিমাণ বেশি পায়। কারণ হচ্ছে আমরা জানি যে নর্মাল ল্যাপস রেট বলে একটা কথা আছে। অর্থাৎ নর্মাল ল্যাপস রেট হচ্ছে যদি আমরা ভূপৃষ্ঠ থেকে প্রতি 1 কিলোমিটার উপরের দিকে গেলে তাপমাত্রা 6.4 ডিগ্রি সেলসিয়াস কমে যাবে, যেটাকে আমরা বলি নর্মাল ল্যাপস রেট। এই নর্মাল ল্যাপস রেটের কারণে উঁচু স্থানে, যেহেতু কাঠমান্ডুর উচ্চতা হবে এই সমুদ্র সমতল থেকে কয়েক কিলোমিটার উপরে, তো এই কারণে ওখানকে যদি 2 কিলোমিটার উপরে হয় তাহলে তাপমাত্রা 12.8 ডিগ্রি সেলসিয়াস কমে যাবে। তো স্বাভাবিকভাবেই পঞ্চগড়ে যদি 30 ডিগ্রি থাকে বা তাহলে ওখানে তার সাথে মিনিমাম যদি 2 কিলোমিটার উপরে হয় কাঠমান্ডু, তাহলে 12 ডিগ্রি বা 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যাবে, যেটা অনেকটাই শীতল। তো সুতরাং যদি নিম্ন অক্ষাংশ হয় তাহলে উচ্চতার কারণে সেখানকার জলবায়ু পরিবর্তন হয়ে যেতে পারে। যেমন তার উদাহরণ হচ্ছে কাশ্মীর। কাশ্মীর খুব বেশি উচ্চ অক্ষাংশের না, সাবট্রপিক্যাল অঞ্চলের খুব কাছাকাছি। তারপরে সেখানে দেখা যায় যে সেখানকার যে জলবায়ু সেটা অনেকটা ইউরোপের জলবায়ুর মতো, শীত প্রধান দেশের জলবায়ুর মতো, এবং সেখানে পাইন গাছ, গ্রিজলি ভাল্লুক, এই সমস্ত গাছপালা এবং পশু পাখি এগুলো দেখা যায়। এর কারণ হচ্ছে উচ্চতা। তো আরেকটা জিনিস প্রভাব ফেলে, তা হচ্ছে ল্যান্ড অ্যান্ড ওয়াটার, অর্থাৎ সমুদ্র থেকে কত দূরে সেটার উপরে নির্ভর করে তাপমাত্রা কম বেশি হতে পারে। যেমন বাংলাদেশের ঢাকা এবং কক্সবাজার বা টেকনাফের মধ্যে দূরত্ব খুব বেশি না, 260, 400-450 কিলোমিটার হবে।
তো এই 450 কিলোমিটারের মধ্যেই দেখা যাবে যে ঢাকাতে যখন তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস, তো একই সময় টেকনাফে গেলে ওখানে তাপমাত্রা পাওয়া যাবে 26 ডিগ্রি 27 ডিগ্রি সেলসিয়াস। তো এটা কেন? যে ওখানে সমুদ্র আছে, সমুদ্র থাকার কারণে ওখানে আর্দ্রতা বেশি হওয়ার কারণে তাপমাত্রাটা ওখানে অনেক কম থাকে, অর্থাৎ খুব বেশি উঠতে পারে না। আবার একইভাবে শীতকালে যখন ঢাকায় তাপমাত্রা থাকবে 10 ডিগ্রি সেলসিয়াস, তো তখনও যদি আমরা টেকনাফে যাই ওখানে দেখা যাবে যে তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের উপরে পাওয়া যাবে। অর্থাৎ ওখানে সবসময়ই তাপমাত্রা একটা সমভাবাপন্ন অবস্থায় বিরাজ করে, তাপমাত্রা খুব বেশি উঠেও যায় না, আবার খুব বেশি নেমেও যায় না। তো এর কারণ হচ্ছে এই ল্যান্ড অ্যান্ড ওয়াটার, অর্থাৎ সমুদ্র থেকে দূরত্বের কারণে। সমুদ্র থেকে যত দূর হবে সেখানকার আবহাওয়া তত বেশি চরম ভাবাপন্ন হবে, সমুদ্র থেকে যত কাছাকাছি হবে সেখানকার আবহাওয়া তত বেশি সমভাবাপন্ন হবে। তো ব্যতিক্রম সব জায়গাতেই কিছু কিছু পাওয়া যায়, তবে সেই ব্যতিক্রমেরও অবশ্যই কোনো না কোনো একটা কারণ, অবশ্যই ভৌগোলিক কারণ রয়েছে। এখানে আমরা উদাহরণ হিসেবে বলতে পারি সৌদি আরবে মরুভূমি রয়েছে, আবার গোবি মরুভূমি রয়েছে চায়নার উত্তরে মঙ্গোলিয়াতে। তো এই গোবি মরুভূমিতে এখানে তাপমাত্রা অনেক বেশি ওঠানামা করে, অর্থাৎ গরমকালে দিনের বেলা তাপমাত্রা 40-45 ডিগ্রি বা তার বেশি উঠে যায়, আবার রাতের বেলা তাপমাত্রা মাইনাসে চলে যায়। তো গোবি একটা মরুভূমি, আবার সৌদি আরবের মরুভূমি বা সাহারা মরুভূমি এটাও একটা মরুভূমি, কিন্তু এখানে তাপমাত্রা মাইনাসে নেমে যায় না। তো দিনের বেলা হয়তো 40-50 উঠে যায়, কিন্তু রাতের বেলা 5-10-15 এর মধ্যেই ওঠানামা করে, অর্থাৎ মাইনাসে এখানে যায় না। এর কারণ হচ্ছে, তাহলে আমরা যদি দেখি যে দুইটাই মরুভূমি হলেও সৌদি আরবের মরুভূমির তুলনায় গোবি মরুভূমি এটা অনেক বেশি চরম ভাবাপন্ন, কারণ গোবি মরুভূমির আশেপাশে সমুদ্র কয়েক হাজার কিলোমিটার দূরে। তো সুতরাং এই কারণেই সেখানে আর্দ্রতার পরিমাণ অনেক কম এবং তাপমাত্রা অনেক বেশি চরম ভাবাপন্ন। তা আরেকটা হচ্ছে ওশান কারেন্ট বা সমুদ্র স্রোত। তো সূর্যের আলোর প্রাপ্তি একই রকম হওয়া সত্ত্বেও তো সমুদ্র স্রোতের কারণে তাপমাত্রা কম বেশি হতে পারে। তার একটা উদাহরণ আমরা বলতে পারি যে ইউকে, নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন এই সমস্ত দেশগুলো যে অক্ষাংশে আছে, একই অক্ষাংশ বরাবর কানাডা এবং রাশিয়ার সাইবেরিয়ার ওই সমস্ত অঞ্চলে তেমন কোনো লোকবসতি নাই। অর্থাৎ এই সমস্ত জায়গাগুলোতে তাপমাত্রা প্রায় সারা বছরই মাইনাসের কাছাকাছি থাকে, শূন্যের কাছাকাছি থাকে। এই কারণে এই জায়গাগুলো বসবাসের জন্য খুব বেশি উপযোগী না। কিন্তু তা সত্ত্বেও নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড এই সমস্ত জায়গাতে আবার লোকবসতি গড়ে উঠেছে এবং এখানে মানুষ বসবাস করতে পারছে। কেন করতে পারছে? এর কারণ হচ্ছে মেক্সিকো উপসাগর থেকে একটা উষ্ণ স্রোতের প্রবাহ এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে আর উত্তর দিকে চলে যায়। যাওয়ার কারণে এই অঞ্চলের আবহাওয়া অনেকটা উষ্ণ রাখে। তো ইনসুলেশন কম পাওয়ার কারণে যে পরিমাণ ঠান্ডা এই এলাকাটা হওয়ার কথা, এই উষ্ণ স্রোতের প্রবাহের কারণে এত বেশি ঠান্ডা সেখানে হয় না। তো যার ফলে এই অঞ্চলগুলোতে আসলে মানুষজন বসবাস করতে পারে। তো এখন যদি কোনো কারণে এই সমুদ্র স্রোতটা এই আইসল্যান্ড এবং নরওয়ে এর মাঝামাঝি অঞ্চল দিয়ে না গিয়ে যদি অন্যদিকে সরে যায়, তাহলে এই এলাকার তাপমাত্রা অনেক কমে যাবে, সারা বছরই প্রায় শূন্যের কাছাকাছি থাকবে এবং এই এলাকার মানুষ বসবাসে অনুপযোগী হয়ে যাবে। তা আমরা জানি যে জলবায়ু পরিবর্তনের জন্য যত ফান্ডিং হয় তার মধ্যে ইউকে একটা বড় রকম ফান্ডিং করে থাকে। এর কারণ হচ্ছে ইউকে জলবায়ু পরিবর্তনের ঝুঁকির জন্য অনেক বেশি ভালনেবল। যদি কোনো কারণে ওখানকার সমুদ্র স্রোত চেঞ্জ হয়ে যায়, সমগ্র ইউকে বসবাসের অনুপযোগী হয়ে যেতে পারে। তো যাই হোক, আরেকটা হচ্ছে মাউন্টেন ব্যারিয়ার।
পর্বতের বাধার কারণেও তাপমাত্রা কম বেশি হতে পারে। যেমন যদি আমাদের দেশে শীতকালে তাপমাত্রা কত, সর্বনিম্ন 4 ডিগ্রি 5 ডিগ্রি, এর নিচে খুব একটা নামে না। 5 ডিগ্রিও নামে না সাধারণত। যখন সর্বনিম্ন তাপমাত্রা থাকে তখন 8 ডিগ্রি 10 ডিগ্রি এর মধ্যে, 5 থেকে 10 ডিগ্রি এর মধ্যে থাকে। কিন্তু যদি হিমালয় পর্বত আমাদের উত্তরে না থাকতো তাহলে কি হতো? তাহলে একেবারে শীতের শুরুতেই আমাদের এখানে টেম্পারেচার 5-10-এ চলে আসতো এবং কোনো কোনো সময় এটা অনেক মাইনাসে চলে যেত। তো এর কারণ হিমালয় আমাদের এখানে উত্তরের দিক থেকে যে বাতাস আসে সেই বাতাসটা আসলে ওই গভীর মরুভূমি ওই সমস্ত অঞ্চল থেকে এইদিকে আসে। তো যেখানে ওই সময় তাপমাত্রা থাকে -40 ডিগ্রি এরকম থাকে। তো -40 ডিগ্রি তাপমাত্রার অঞ্চল থেকে যে বাতাস আসবে, তো সেটার তাপমাত্রা নিশ্চয়ই মাইনাসই হবে। তো এই বাতাসটা হিমালয় পর্বতের কারণে এটা আটকে যায়, সরাসরি আসতে পারে না। তো পাহাড়ের অনেকগুলো বাধা অতিক্রম করে তারপরে যে বাতাস আসে তাতেই আমাদের এখানে তাপমাত্রা 10 ডিগ্রি 15 ডিগ্রি 20 ডিগ্রিতে নেমে যায়। তো যদি হিমালয় না থাকতো তাহলে তো অন্যদিকে আবার আমাদের এখানে বৃষ্টিপাতের পরিমাণ কমে যেত। কারণ আমরা জানি যে আমাদের এখানে বছরে যে পরিমাণ বৃষ্টিপাত হয় তার একটা বড় অংশ হয় ইসের কারণে, ওরোগ্রাফিক রেইনফল বা শৈলক্ষেপ বৃষ্টিপাতের কারণে। যদি হিমালয় না থাকতো তাহলে এই শৈলক্ষেপ বৃষ্টিপাত এটা আমাদের এখানে হতো না। তো এটা জলীয় বাষ্পগুলো বঙ্গোপসাগর থেকে এসে আমাদের দেশের উপর দিয়ে এটা উড়ে আরো দূরে চলে যেত, অন্য জায়গায় বৃষ্টিপাত হতো, কিন্তু এই এই অঞ্চলে বৃষ্টিপাত হতো না। তো সুতরাং মাউন্টেন ব্যারিয়ারের কারণেও কোনো এলাকার জলবায়ু পরিবর্তন হতে, মানে কোনো এলাকার জলবায়ু একটা বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ হতে পারে। তো আরেকটা হচ্ছে প্রিসিপিটেশন বা বারিপাত। তো প্রিসিপিটেশনের কারণেও কোনো এলাকার জলবায়ু পরিবর্তন হয়ে যায়। যেমন আমরা জানি যে নিরক্ষীয় জলবায়ু যে সমস্ত অঞ্চলে আছে, এই সমস্ত অঞ্চলে বছরের প্রায় 300 দিনই বৃষ্টি হয়। তো এখানে প্রতিদিনই প্রায় বৃষ্টি হয়। সকালবেলা ব্যবসা গরম হয় এবং পরিচলন বৃষ্টি হয়। এই এলাকার যে বৃষ্টিপাত হয় তার ধরন হচ্ছে পরিচলন বৃষ্টি হয়, এবং পৃথিবীর রেইন ফরেস্টগুলো এই কারণে এই অঞ্চলে দেখা যায়। ইন্দোনেশিয়া, ব্রাজিল, কঙ্গো, এই সমস্ত দেশে মূলত রেইন ফরেস্টগুলো দেখা যায়। কারণ রেইন ফরেস্টের জন্য লাগে খুব বেশি পরিমাণে, মানে গাছ বড় হওয়ার অনুকূল পরিবেশ হচ্ছে বেশি তাপ লাগবে এবং বেশি বৃষ্টিপাত লাগবে। তো দুটোই এই অঞ্চলে প্রাচুর্য রয়েছে, যার ফলে এখানে রেইন ফরেস্ট আমরা দেখতে পাই। তো সুতরাং আবার দেখি যে আমরা যেমন আমাদের এখন জ্যৈষ্ঠ মাস অনেক গরম, যদি কোনোদিন বৃষ্টি হয় তাহলে সেদিনকার তাপমাত্রা আবার কমে যায়, বৃষ্টি না হলে তাপমাত্রা বেড়ে যায়। সুতরাং কোনো এলাকার বৃষ্টিপাতের ধরনের উপরে নির্ভর করে যে সেই এলাকার জলবায়ুটা কেমন হবে, উষ্ণ হবে, আর্দ্র হবে, না কেমন হবে। তো আবার আবহাওয়ার উষ্ণতার উপরে নির্ভর করে যে সেখানকার বায়ুচাপ কেমন হবে। যদি উষ্ণ হয় তাহলে বায়ুচাপ কম হবে, যদি শীতল হয় তাহলে বায়ুচাপ বেশি হবে। তো এসবের উপরে ভিত্তি করে মূলত নির্ভর করে যে আসলে কোনো এলাকার জলবায়ু কেমন হবে। তো এই সমস্ত বৈশিষ্ট্যগুলোর উপরে ভিত্তি করে ভ্লাদিমির কোপেন উনি জলবায়ুকে প্রধানত 6টি ভাগে ভাগ করেছেন। তার মধ্যে একটা হচ্ছে নিরক্ষীয় জলবায়ু, অর্থাৎ যেটাকে ট্রপিক্যাল ক্লাইমেট বলে, ট্রপিক্যাল ক্লাইমেট। তারপরে আরেকটা হচ্ছে ডেজার্ট ক্লাইমেট। ডেজার্ট আবার দুই রকম। তো একটা হচ্ছে এরিড, আর একটা হচ্ছে সেমি এরিড, অর্থাৎ একটা হচ্ছে মরুভূমি আর একটা হচ্ছে মরুদ্যান আমরা বাংলায় বলতে পারি, যদিও ওয়েসিস হচ্ছে মরুদ্যানের ইংরেজি। তো অর্থাৎ কোনো একটা মরুভূমি হঠাৎ করে শুরু হয় না,
মরুভূমি শুরু হওয়ার আগে কিছু প্রেক্ষাপট লাগে, কিছু জায়গা থাকে যেটা মরুভূমিও না আবার সবুজ শ্যামলও না, ওই অংশটাকে আসলে সেমি অ্যারিড বলা হয়। কিন্তু মরুভূমির বৈশিষ্ট্যগুলো ডমিনেন্ট থাকে সেখানে। তো আর একটা হচ্ছে মেজোথার্মাল। তো মেজোথার্মাল হচ্ছে এখানে শীতকালটা শীতকালটা কম, শীতটা কম, শীতের প্রকোপটা কম। আরেকটা হচ্ছে মাইক্রোথার্মাল, যেখানে শীতটা অনেক বেশি পরিলক্ষিত হয়। এটাকে বলে তুন্দ্রা ক্লাইমেটও বলা হয়। এখানে শীতটা ডমিনেন্ট। আর একটা হচ্ছে পোলার ক্লাইমেট, এখানে সারা বছরই তাপমাত্রা শূন্যের নিচে অথবা কাছাকাছি থাকে। তো ষষ্ঠ ক্যাটাগরি বলেছে হাইল্যান্ড বা মাউন্টেন্স। তো আগে আমরা বলেছি যে পৃথিবীতে হাইল্যান্ড যদি কোনো নিম্ন অক্ষাংশে থাকে তাহলে সেখানকার জলবায়ু শীত প্রধান অঞ্চলের মতো হতে পারে, এই জন্য এটাকে আলাদা একটা ক্যাটাগরি করা হয়েছে। তো কোপেন যেটা করেছেন, তিনি 6টি প্রধান ভাগে ভাগ করেছেন এবং এই প্রধান ভাগগুলোকে 6টি ক্যাপিটাল লেটার দিয়ে প্রকাশ করেছেন। যেমন এ হচ্ছে ট্রপিক্যাল, বি ডেজার্ট, সি মেসোথার্মাল, ডি মাইক্রোথার্মাল, ইতে হচ্ছে পোলার এবং এইচতে হচ্ছে হাইল্যান্ড। তো পরবর্তীতে উনি আবার আসলে ট্রপিক্যাল বললেও পৃথিবীর মধ্যে পৃথিবীর সব জায়গায় একরকম না, সমরূপ না, কোথাও স্থল, কোথাও জল, কোথাও গাছপালা আছে, কোথাও শহর বা বড় বড় বিল্ডিং ইত্যাদি বাধা আছে। বিভিন্ন রকম বাধার কারণে একই রকম অক্ষাংশে হওয়ার কারণেও দেখা যায় যে ট্রপিক্যাল অঞ্চলের মধ্যেও আবার সব ট্রপিক্যাল অঞ্চলের বৈশিষ্ট্য একরকম না, ভিন্নতা রয়েছে। এই জন্য আবার ট্রপিক্যাল অঞ্চলকে আবার কয়েকটা ভাগে ভাগ করেছেন। তো একইভাবে ডেজার্টকেও একাধিক ভাগে ভাগ করেছেন, প্রত্যেকটাকে আবার দু একটা সাব ভাগে ভাগ করেছেন। তো সেই ভাগগুলো আমরা দেখব যে কীভাবে করেছেন। তা উনি একটা সিস্টেম দিয়েছেন যেটা 3 লেটার সিস্টেম বলা হয়। এখানে বলা হবে যে ফার্স্ট লেটার বলতে হয় যে ABCDর যে ভাগগুলো, সেখানকার একটা থাকবে যেটা ওই 6 ক্যাটাগরির কোন ক্যাটাগরি সেটাকে প্রকাশ করবে। আর একটা হচ্ছে সেকেন্ড লেটার যেটা হবে, সেই সেকেন্ড লেটারটা দিয়ে ওখানকার বৃষ্টিপাতটাকে প্রকাশ করা হবে। আর থার্ড লেটার যেটা হবে তো সেটাকে ওই টেম্পারেচারের একটা, এখানে বলেছে ফাইনাল শেডস অফ টেম্পারেচার, অর্থাৎ টেম্পারেচারটাকে আরও বেশি ক্লারিফাই করা হবে থার্ড লেটার দিয়ে। এখানে আমরা একটা উদাহরণ দেখতে পাই, যেমন CSB। এখন যদি বলা হয় CSB তাহলে আমরা কোন ক্লাইমেটটাকে বুঝবো? আমরা একটু ব্যাকে যাই। তো এখানে সিতে কোনটা ছিল? মেসোথার্মাল। তো সি হচ্ছে মেসোথার্মাল। তো এটাকে আবার মেডিটেরেনিয়ান বা ভূমধ্যসাগরীয় জলবায়ু বলা হয়। তো CSB, এসতে কি বোঝানো হচ্ছে? এসতে বোঝানো হচ্ছে সামার ড্রাই, অর্থাৎ এই অঞ্চলের গ্রীষ্মকালটা হচ্ছে শুষ্ক, অর্থাৎ বৃষ্টিপাতটা কেমন, এই অঞ্চলের বৃষ্টিপাতের ধরনটা কেমন, তো সেটা বোঝানো হচ্ছে এস দিয়ে, ছোট হাতের এস। একটা হবে বড় হাতে আর বাকিগুলো হচ্ছে ছোট হাতের। সামার ড্রাই অর্থাৎ এখানে গ্রীষ্মকালটা শুষ্ক। আর একটা হচ্ছে বি, ওয়ার্ম সামার। তো বিতে বোঝাচ্ছে যে ওই আগেই বলেছি যে ফাইনাল শেডস অফ টেম্পারেচার, থার্ড লেটার। তো এটা দিয়ে বোঝানো হচ্ছে ওয়ার্ম সামার, অর্থাৎ এখানে সামারটা হচ্ছে ডমিনেন্ট। যেমন বাংলাদেশের সামারটা ডমিনেন্ট, কিন্তু বাংলাদেশের ক্লাইমেটটা মেডিটেরেনিয়ান না, কিন্তু এখানে সামারটা ডমিনেন্ট। আমাদের এখানে শীতকাল থাকে মাত্র 3-4 মাস, আর বাকি 8-9 মাস গ্রীষ্মকালের বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। তো সুতরাং পরের দিকে যাই আরও, তাহলে একটা ধারণা পাওয়া গেল যে 3টা লেটার দিয়ে প্রথমটা দিয়ে ওই প্রথম যে 6 ক্যাটাগরি, সেই 6 ক্যাটাগরির
ফার্স্ট ক্যাটাগরি বোঝাবে ক্যাপিটাল লেটার দিয়ে, পরবর্তী দুইটা স্মল লেটার দিয়ে আরও দুইটা বৈশিষ্ট্য, একটা হচ্ছে তাপমাত্রার বৈশিষ্ট্য আর একটা হচ্ছে বৃষ্টিপাতের বৈশিষ্ট্য বোঝাবে। তো এখানে একটা মানচিত্র আছে, তো সেই মানচিত্রে এখানে দেখা যাচ্ছে যে এই যে খয়েরি যে অঞ্চলটা আছে, তো এটাকেই আসলে বলা হয়েছে ট্রপিক্যাল অঞ্চল, ট্রপিক্যাল ক্লাইমেট, নিরক্ষীয় জলবায়ু। তো এখানে দেখা যাচ্ছে বাংলাদেশও নিরক্ষীয় জলবায়ুর মধ্যেই পড়েছে। তো ওই মেজর যে 6টা ক্যাটাগরি, সেই 6টা ক্যাটাগরি দেখিয়েছে। এখানে যে ধূসর রঙের যে রংটা আছে, তো এইটাকে বোঝানো হচ্ছে যে মরুভূমি অঞ্চল। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি পৃথিবীর 1/3 বেশি অংশ হচ্ছে মরুভূমি অঞ্চল। তারপর আরেকটা হচ্ছে মেজোথার্মাল। মেজোথার্মাল দিয়ে এই অংশটাকে হালকা সবুজাভ একটা অংশ, এই অংশটাকে বোঝানো হচ্ছে মেজোথার্মাল অঞ্চল বা ভূমধ্যসাগরীয় অঞ্চল। তো ভূমধ্যসাগরীয় অঞ্চলের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এই অঞ্চলটা ফল উৎপাদনের জন্য অনেক বেশি বিখ্যাত। পৃথিবীর কমলা, আপেল, আঙ্গুর, বেদানা এই সমস্ত জিনিসগুলোর অধিকাংশই এই ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে আসে। আর একটা হচ্ছে মাইক্রোথার্মাল ক্লাইমেট, বা যেখানে শীতটা হচ্ছে প্রধান। তো তার মধ্যে এশিয়া, ইউরোপের কিছু অংশ, সাইবেরিয়ার কিছু অংশ, কানাডার কিছু অংশ। তো এটা মূলত হচ্ছে মাইক্রোথার্মাল ক্লাইমেট। আর এটা হচ্ছে পোলার ক্লাইমেট, পৃথিবীর দুই প্রান্তে এই যে হালকা ধূসর অংশটা, এটাকে বলা হচ্ছে পোলার ক্লাইমেট। আর একটা হচ্ছে হাইল্যান্ড ক্লাইমেট, পৃথিবীর যে প্রধান প্রধান পর্বত শ্রেণীগুলো আছে, হিমালয়ান পর্বত শ্রেণী, হিন্দুকুশ পর্বত শ্রেণী, এখানে আছে কিলিমাঞ্জারো পর্বত শ্রেণী, এখানে আছে আন্দিজ পর্বত শ্রেণী, এখানে আছে আল্পস পর্বত শ্রেণী, এখানে আছে রকি পর্বত শ্রেণী। তো এই অঞ্চলগুলো হচ্ছে এই হাইল্যান্ড ক্লাইমেটের মধ্যে অবস্থিত। অর্থাৎ এই অঞ্চলটা যদিও এটা ওই 6 ক্যাটাগরির কোনো এক ক্যাটাগরিতে পড়েছে, মানে 5 ক্যাটাগরির প্রথম 5 ক্যাটাগরির কোনো এক ক্যাটাগরিতে পড়েছে, কিন্তু দেখা যায় যে এখানে এই হাইল্যান্ড হওয়ার কারণে এই অঞ্চলের আশেপাশের এলাকার তাপমাত্রা যা, তার চাইতে তাপমাত্রা অনেক বেশি কম থাকে। সুতরাং এটাকে আলাদা একটা ক্যাটাগরিতে ফেলেছেন, হাইল্যান্ড ক্লাইমেট। অবশ্য কিছু কিছু বইতে 5 ক্যাটাগরি পাওয়া যায়, এই হাইল্যান্ড ক্লাইমেটটাকে সেখানে ইগনোর করা হয়েছে। তো যাই হোক, এটা হচ্ছে মেজর ক্লাইমেটিক রিজিয়ন বা জলবায়ু অঞ্চল। এখানে আমরা আরেকটা ম্যাপ দেখতে পাচ্ছি, যে ম্যাপে আবার এগুলোকে, এই মেজর ক্যাটাগরিগুলোকে আবার উপভাগে ভাগ করা হয়েছে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে ট্রপিক্যাল ক্লাইমেটটাকে আমরা দেখি, যে ট্রপিক্যাল ক্লাইমেটের মধ্যে একটা হচ্ছে গাঢ় সবুজ দিয়ে একদম পিওর রেইন ফরেস্ট এলাকা, যেগুলো অর্থাৎ পিওর নিরক্ষীয় জলবায়ু অঞ্চল যেগুলো, সেটাকে বোঝানো হচ্ছে প্রধান যে অঞ্চলগুলো। অর্থাৎ এই যে গাঢ় সবুজ অঞ্চলগুলো, এই অঞ্চলেই প্রধানত পৃথিবীর রেইন ফরেস্টগুলো অবস্থিত, যেখানে বছরে প্রায় 300 দিন বৃষ্টি হয়, আর্দ্রতার পরিমাণ অনেক বেশি, এবং শীতকাল এখানে নাই বললেই চলে। শীতকাল প্রায় অনুপস্থিত, সারা বছর গরমকাল। তারপরে আবার তো পার্শ্ববর্তী যে অঞ্চলগুলো আছে, এর মধ্যে পড়েছে বাংলাদেশ, উপক্রান্তীয় অঞ্চলটির মধ্যে। অর্থাৎ এই নিরক্ষীয় অঞ্চলটাকে আবার ক্রান্তীয়, উপক্রান্তীয় এরকম ভাগে ভাগ করা যায়। এখানে অবশ্য উপক্রান্তীয়, ক্রান্তীয় নামে ভাগ করা হয়নি। এখানে যেটা করেছে 3 ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে এএফ, আরেকটা হচ্ছে এএম, আরেকটা হচ্ছে এডব্লিউ। তো এই ভাগগুলো হচ্ছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের ভাগ। তারপরে আবার বিটাকে আমরা বলেছিলাম ডেজার্ট ক্লাইমেট। তো সেই ডেজার্ট ক্লাইমেটের মধ্যে আবার
বেশ কতগুলো ভাগ আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বিএসএইচ, বিডব্লিউএইচ, এরকম আরও আছে, বিডব্লিউকে ইত্যাদি। অর্থাৎ এই মরুভূমি, এই যে এখানে প্রথম ম্যাপে পুরোটাকেই মরুভূমি দেখানো হয়েছিল, কিন্তু এখানে আবার দেখা যাচ্ছে যে মরুভূমির মধ্যেও একদম এরিড, যেটাকে আমরা বলছিলাম, অর্থাৎ বাৎসরিক বৃষ্টিপাত 10 ইঞ্চির নিচে যেখানে আছে, তো সেই অঞ্চলগুলোকে তো এই ডার্ক কালারটা দিয়ে বোঝানো হয়েছে। আর যেগুলো থেকে একটু মরুদ্যান টাইপের, অর্থাৎ তৃণভূমি অঞ্চল, সেই অঞ্চলগুলোকে আবার আরেকটা লেটার দিয়ে বোঝানো হয়েছে। পরবর্তীতে এগুলোর ব্যাখ্যা আছে। তারপর সিতে যে ক্যাটাগরি, সেগুলোকেও ভাগ করা হয়েছে এইভাবে। সিটাকে অনেকগুলো ভাগে ভাগ করা হয়েছে, একইভাবে ডি, ই, এর ভাগ রয়েছে। তো যাই হোক, আমরা পরবর্তীতে এর ব্যাখ্যাটা দেখি। তো এখানে দেখা যাচ্ছে ভেজিটেশনের রূপটা এখানে দেখানো হয়েছে। যে অঞ্চলগুলো সবুজ, সেই অঞ্চলে গাছপালা রয়েছে, প্রাকৃতিক বন রয়েছে। আর যে অঞ্চলগুলো একদম ধূসর, তো সেই অঞ্চলগুলো হচ্ছে মরুভূমি অঞ্চল। আর যেগুলো ধূসর আর সবুজের মাঝামাঝি, এই অঞ্চলগুলো হচ্ছে তৃণভূমি বা গ্রাসল্যান্ড, এই ধরনের ভূমি। আর কিছু আছে তুন্দ্রা অঞ্চল, আর কিছু আছে ওয়েটল্যান্ড বা জলাভূমি আছে, আবার হাইল্যান্ড আছে এখানে। তো এখানে ট্রপিক্যাল যে ক্লাইমেট, সেটাকে খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। 3টা ভাগে ভাগ করা হয়েছে। আগে বলেছিলাম একটা হচ্ছে এএফ, আর একটা এএম, আর একটা হচ্ছে এডব্লিউ। তো এখানে ম্যাপে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে যে এই একদম ডার্ক গ্রিন যেগুলো, এটা হচ্ছে রেন ফরেস্ট অঞ্চল বা একদম ট্রপিক্যাল ক্লাইমেট বলতে আমরা যেটা বুঝি সেটাকে বোঝানো হচ্ছে। আবার এডব্লিউ বলতে এখানে মৌসুমী জলবায়ু যে সমস্ত অঞ্চলে আছে, বাংলাদেশের মধ্যে পড়েছে, তো এই অঞ্চলগুলোকে এএম দিয়ে বোঝানো হয়েছে। আর একটা হচ্ছে এডব্লিউ। তো এই অঞ্চলগুলো গ্রাসল্যান্ড টাইপের যে সমস্ত অঞ্চল আছে, অর্থাৎ এই মৌসুমীর মধ্যেও পড়ে না, আবার এই ফরেস্টের অঞ্চলের যে বৈশিষ্ট্য, সেই অংশের মাঝামাঝি বৈশিষ্ট্যের যে জায়গাগুলো আছে, সেগুলোকে এডব্লিউ দিয়ে প্রকাশ করা হয়েছে। তো আজকে আমরা এই ট্রপিক্যাল ক্লাইমেটের ভাগ দিয়ে আজকের ক্লাস শেষ করব। তো এখানে আমরা একটু বৈশিষ্ট্যগুলো দেখে নিই। এখানে একটু এখানে দেখা যাচ্ছে ট্রপিক্যাল হিউমিড ক্লাইমেট বা এএফ। এই এএফ অঞ্চলের বৈশিষ্ট্য কি? এএফ অঞ্চলের বৈশিষ্ট্য হচ্ছে এখানে 1/3 অফ দ্য আর্থস টোটাল সারফেস, অর্থাৎ পৃথিবীর সমগ্র স্থলভাগের 1/3 এই এএফ এর মধ্যে পড়ে। এখানকার বৈশিষ্ট্য বলেছে যে কনসিস্টেন্টলি ওয়ার্ম। তো এখানকার সবসময় গরম থাকে, অল মান্থ, বছরের যে কোনো সময় এখানে তাপমাত্রা 18°C উপর থাকে। আর এটা হচ্ছে অ্যানুয়াল প্রিসিপিটেশন এক্সিডস ইভাপোরেশন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য, যে বার্ষিক যে পরিমাণ বৃষ্টি হয় তার চাইতে ইভাপোরেশনের পরিমাণ কম হয়। অর্থাৎ এখানে বৃষ্টিপাতের ফলে সব সময় জায়গাটা ভেজা থাকে। তো আমরা জানি যে মালয়েশিয়ার রাজধানী হচ্ছে কুয়ালালামপুর। তো কুয়ালালামপুর কেন নামকরণ করা হয়েছে? কুয়ালালামপুরের বাংলা অর্থ যেটা, সেটা দাঁড়ায় হতে কর্দমাক্ত জলাভূমি। অর্থাৎ এই অঞ্চলগুলোতে যেহেতু বাৎসরিক যে বৃষ্টিপাতের পরিমাণ হয় তার চাইতে ইভাপোরেশনের পরিমাণ কম হয়, সুতরাং এই অঞ্চলগুলো প্রায় সবসময় আর্দ্র থাকে। আর এটা হচ্ছে ডেইলি টেম্পারেচার রেঞ্জ এক্সিডস অ্যানুয়াল টেম্পারেচার রেঞ্জ।
তো এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এখানে দেখা যায় যে ডেইলি টেম্পারেচার রেঞ্জ এক্সিড অ্যানুয়াল টেম্পারেচার রেঞ্জ, অর্থাৎ প্রতিদিনের যে তাপমাত্রার ভেরিয়েশন, তো সেইটা বাৎসরিক তাপমাত্রার ভেরিয়েশনকে এক্সিড করে যায়। তো সেটা কিভাবে? যেমন আমরা যদি বাংলাদেশের কথা চিন্তা করি তাহলে দেখব যে বাংলাদেশের শীতকালে ডেইলি টেম্পারেচার রেঞ্জেস এক্সিড অ্যানুয়াল টেম্পারেচার রেঞ্জ। অর্থাৎ আমাদের দেখা যায় যে শীতকালে তাপমাত্রা 5 ডিগ্রি 10 ডিগ্রিতে নেমে যায়, গরমকালে তাপমাত্রা 38-40 পর্যন্ত উঠে যায়। তাহলে ভেরিয়েশন কত হলো? 10ই যদি ধরি, 10 আর 40 যদি ধরি, তাহলে ভেরিয়েশন হলো 30 ডিগ্রি। কিন্তু আমাদের একদিনে তাপমাত্রার ভেরিয়েশন কত হয়? তো যেমন এখনকার সময়ে তাপমাত্রার ভেরিয়েশন হয় রাতের দুপুরবেলা যদি 38 ওঠে, তাহলে রাতের বেলা এটা নামতে নামতে 27-26 নেমে যায়। তাহলে ভেরিয়েশন কত হলো? 26, এদিকে 4 আর ওইদিকে হলো 8, 12 ডিগ্রি। তাহলে ডেইলি টেম্পারেচারের ভেরিয়েশন হচ্ছে 12 ডিগ্রি, আর অ্যানুয়াল টেম্পারেচারের ভেরিয়েশন হচ্ছে 30 ডিগ্রি। সুতরাং আমাদের যে ডেইলি টেম্পারেচার রেঞ্জ, এটা অ্যানুয়াল টেম্পারেচার রেঞ্জকে এক্সিড করতে পারে না। কিন্তু এই সমস্ত এলাকাতে, এই রেইন ফরেস্ট এলাকাতে, ট্রপিক্যাল হিউমিড ক্লাইমেট যেটা এএফ আমরা বলছি, এই অঞ্চলে ডেইলি টেম্পারেচার রেঞ্জটা অ্যানুয়াল টেম্পারেচারের রেঞ্জকে এক্সিড করে চলে যায়। অর্থাৎ প্রতিদিনই তাপমাত্রার যে ভেরিয়েশন হয় সেটা বার্ষিক যে তাপমাত্রার ভেরিয়েশন আছে তার চাইতে বেশি হয়। যেহেতু এখানে শীতকাল নাই আর তাপমাত্রা সারা বছর 18 ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকে, এই জন্য এখানে ডেইলি তাপমাত্রার ভেরিয়েশনটা খুব বেশি হয় না, বাৎসরিকের ভেরিয়েশনটাও খুব বেশি হয় না। আরেকটা হচ্ছে, এটাকে আমরা অবশ্য আরেকভাবে ব্যাখ্যা করতে পারি। যেমন আমরা যদি হিসাব করি যে আমাদের জানুয়ারি মাসের টেম্পারেচারের অ্যাভারেজ টেম্পারেচারের রেঞ্জ কত, আর এপ্রিল মাসের অ্যাভারেজ টেম্পারেচারের রেঞ্জ কত, সেই দুইটা দিয়ে আমরা এটাকে হিসাব করতে পারি। তো যাই হোক, মোটামুটি ডেইলি টেম্পারেচার এক্সিড অ্যানুয়াল টেম্পারেচার রেঞ্জ, এটার ব্যাখ্যা এরকম। আরটা হচ্ছে সাব ক্যাটাগরি বেসড অন রেইনফল। তো এখানে আবার 3টা অঞ্চল আছে: ট্রপিক্যাল রেইন ফরেস্ট, ট্রপিক্যাল মনসুন, আর একটা হচ্ছে ট্রপিক্যাল সাভানা। ট্রপিক্যাল রেইন ফরেস্টটাকে আমরা বলছি এএফ, ট্রপিক্যাল মনসুনটাকে বলেছি এএম, আর ট্রপিক্যাল সাভানাটাকে বলেছি এডব্লিউ। এখানে ট্রপিক্যাল রেইন ফরেস্টের একটা বৈশিষ্ট্য বলছে হাই রেইনফল অল ইয়ার, অর্থাৎ প্রত্যেক মাসে 2 ইঞ্চির উপরে বৃষ্টিপাত হয়। এই অঞ্চলটা হচ্ছে 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি অক্ষাংশের মধ্যে। ট্রপিক্যাল রেইন ফরেস্টের ভেজিটেশনগুলোর বৈশিষ্ট্য হচ্ছে হাইয়েস্ট বায়োমাস অন দ্য আর্থ, অর্থাৎ এখানকার ঘন গাছপালা এবং বায়োডাইভার্সিটি, সবচাইতে সমৃদ্ধ বায়োডাইভার্সিটি হচ্ছে রেইন ফরেস্টের বায়োডাইভার্সিটি। তো এখানকার যে গাছগুলো আছে সেগুলোর বৈশিষ্ট্য হচ্ছে অনেক লম্বা এবং পাতাগুলো অনেক বড় বড় হয়, গাছগুলো অনেক লম্বা হয়। এবং আমরা জানি যে ব্রাজিল, ইন্দোনেশিয়া, কঙ্গো, এরা পৃথিবীর মধ্যে যত কাঠ রপ্তানি হয় তার একটা বড় অংশ এই 3 দেশ থেকে রপ্তানি হয়। আর এটা হচ্ছে ফনা, এখানকার প্রাণীগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে খুবই কালারফুল। এখানে কয়েকশো প্রজাতির কালারফুল ব্যাঙ পাওয়া যায়, সাপ পাওয়া যায়, যেগুলো প্রত্যেকটা অনেক কালারফুল। এবং আমরা জানি যে ম্যাকাও, তারপর বিভিন্ন ধরনের প্যারট, এই জিনিসগুলো, এই পাখিগুলো আমরা এই অঞ্চলে দেখতে পাই। অর্থাৎ বর্ণিল যে পাখিগুলো, তার একটা বিশাল সম্ভার রয়ে গেছে এই সমস্ত রেইন ফরেস্টে। তো আরেকটা হচ্ছে, এখানে রেইন ফরেস্টের কয়েকটা ছবি আছে গাছপালা এবং প্রাণী। এই রেইন ফরেস্টগুলো অনেক জায়গাতে কেটে এখানে অন্য ধরনের রাবার বাগান বা এই ধরনের বনায়ন করা হচ্ছে। আর হচ্ছে ট্রপিক্যাল মনসুন, যেটা বললাম,
অ্যানুয়াল রেইনফল ইজ ইকুয়াল টু অর গ্রেটার দেন AF। এখানে বলেছে যে বাৎসরিক বৃষ্টিপাতটা এখানে ওই রেইন ফরেস্টের অঞ্চলের চাইতে সমান অথবা ইকুয়াল টু অর গ্রেটার দেন AF। এখানে বলেছে বাৎসরিক বৃষ্টিপাতের পরিমাণটা এই রেইন ফরেস্ট অঞ্চলের চাইতে সমান অথবা বেশি। তো বেশি হলে এখানকার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এই বৃষ্টিপাতগুলো হয়, টোটাল বৃষ্টিপাতে 80% হয় 4 মাসে, আর বাকি কয়েক মাস শীতকালের 3-4-5 মাস আবার তেমন কোনো বৃষ্টিপাত হয় না বললে চলে। কিন্তু রেইন ফরেস্টের যে টোটাল বৃষ্টিপাতটা সেটা হয় সারা বছরই একটা নির্দিষ্ট পরিমাণে। বাট ফলস ইন দ্য 7 to 9 হটেস্ট মান্থ। তো এই অঞ্চলে 7 থেকে 9 মাস থাকে গরমকাল, আর বাকি 4-5 মাস থাকে শীতকাল। এটা হচ্ছে এই মৌসুমী জলবায়ু অঞ্চল যেটা আছে সেই অঞ্চলের বৈশিষ্ট্য। ডিউরিং দ্য ড্রাই সিজন ভেরি লিটল রেইনফল অকার্স। অর্থাৎ যেমন শীতকালে আমাদের দেশে বৃষ্টিপাত হয় না বললে চলে। মান্থলি মিন টেম্পারেচার অ্যাবাভ 18 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ আমাদের বাৎসরিক মাসিক যে গড় তাপমাত্রা সেটা 18 ডিগ্রি সেলসিয়াসের উপরে, সেটা যে কোনো মাসে, জানুয়ারি মাসেও। ট্রপিক্যাল মনসুন ক্লাইমেট ইজ দ্য intermediate climate between the wet AF and AW ট্রপিক্যাল সাভানা। অর্থাৎ এটা হচ্ছে একদম রেইন ফরেস্টও না, আবার একদম সাভানা অঞ্চল, আফ্রিকার সাভানা অঞ্চল এরকমও না। অর্থাৎ AF আর AW এর মাঝামাঝি অঞ্চলটা হচ্ছে AF। এখানে হচ্ছে AW হচ্ছে ট্রপিক্যাল গ্রাসল্যান্ড। অর্থাৎ এই যে আমরা ডিসকভারি চ্যানেলে বিভিন্ন সময় আমরা দেখি যে শত শত হাতি, বাইসন, সিংহ এগুলো ঘুরে বেড়ায়। তো ঘাস খাচ্ছে, হরিণগুলো ঘাস খাচ্ছে, বাইসনগুলো ঘাস খাচ্ছে। তো ওই যে ঘাসের অঞ্চলগুলো সেগুলো হচ্ছে আসলে আফ্রিকান সাভানা। এগুলো কেনিয়া, তানজানিয়া, সুদান, সাউথ আফ্রিকা এই সমস্ত দেশে এই সমস্ত গ্রাসল্যান্ড রয়েছে। তো এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে তো এই ক্লাইমেটের অন্তর্ভুক্ত পৃথিবীর আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের আছে, যেমন আর্জেন্টিনা, ব্রাজিলের পাম্পাস তৃণভূমি, উত্তর আমেরিকার প্রেরি অঞ্চল, একইভাবে ইউরোপেরও রয়েছে। কিন্তু বাকি সবাই এগুলোকে ডেইরি শিল্প বা কেটেল ফার্মিংয়ের জন্য ব্যবহার করে। শুধু আফ্রিকার যে এই সাভানা অঞ্চলটা রয়েছে এই অঞ্চলটাকেই এরা এখনো প্রাকৃতিকভাবে যেভাবে থাকার কথা সেভাবেই রেখেছে, এবং এটাকে তারা সংরক্ষিত অঞ্চল ঘোষণা করে পর্যটনের উদ্দেশ্যে সেখান থেকে তারা আয় করে। ক্যাটেল ফার্মিং, তারা কমার্শিয়াল ক্যাটেল ফার্মিং সেভাবে এই অঞ্চলগুলোতে, আফ্রিকান অঞ্চলগুলোতে হয় না। তো যাই হোক, এই অঞ্চলের বৈশিষ্ট্য হচ্ছে ভেজিটেশন কনিফেরাস, কভার অফ গ্রাসেস, স্ক্যাটার ট্রিজ আর শার্পস। তো এখানে পুরোটাই ঘাস দেখা যায়, মাঝে মধ্যে দুই একটা গাছ দেখা যায়। আর প্রাণীদের মধ্যে আছে এখানে ঝোপঝাড় কাঁটা জাতীয় গাছগুলো একটু বেশি দেখা যায়। আর ফনা প্রাণীদের মধ্যে আছে বড় বড় অ্যানিমেল যেগুলো আছে, যেমন হাতি, অ্যান্টেলপ, জেব্রা, জিরাফ, সিংহ, হায়না, এই সমস্ত চিতা, এই সমস্ত প্রাণীগুলো এই অঞ্চলে দেখা যায়। তো আজকে আমরা এই পর্যন্তই শেষ করি। আগামী ক্লাসে ইনশাআল্লাহ এই বি থেকে শুরু করব, অর্থাৎ সেমি এরিড ক্লাইমেট, যেটাকে আমরা বলছি ড্রাই ক্লাইমেট, যেটা মরুভূমি অঞ্চল, সেই অঞ্চলের বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করব। ধন্যবাদ সবাই।